আমরা একটা উদ্ভিদ কোষের দিকে তাকাই, খেয়াল করো। কোষ একটু 3D অ্যানিমেশন দেখো, এই যে পাতা, এগুলো হচ্ছে টিস্যু। তো আমরা একদম টিস্যুর ভিতরে চলে যেতেছি, এই যে টিস্যুর ভিতরে যাচ্ছে। টিস্যুর ভিতরে অনেক ধরনের কোষ, এর মধ্যে এটা হচ্ছে একটা কোষ। এই কোষের ভিতরে আমরা যদি নিউক্লিয়াসটার দিকে তাকাই, এইটা হচ্ছে আমাদের কোষের নিউক্লিয়াস, তাই না? মানে এই নিউক্লিয়াসটা দেখতে কেমন, এই নিউক্লিয়াসের গঠনটা কেমন, এটার উপর ভিত্তি করে আমার কোষ আবার দুই প্রকার। কয় প্রকার স্যার? দুই প্রকার। আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমার কোষ কয় প্রকার স্যার? দুই প্রকার। দুই ভাগ শব্দটা দাগ দাও, দুই প্রকার। কি কি? একটা হচ্ছে বলা হয় আদিকেন্দ্রিক কোষ, আরেকটাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। কি কোষ স্যার? একটা হচ্ছে সুকেন্দ্রিক আর একটা হচ্ছে আদিকেন্দ্রিক। আচ্ছা, তো নরমালি কেন্দ্রিক কেন বলা হয় জানো? তোমরা নরমাল জানো যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা কোষের একদম মাঝখানে থাকে, এটা তো জানো। তো মাঝখানে জিনিসটা শব্দটা আমরা কি বলি? কেন্দ্র বলি না? আর আরো সহজ কথায় কেন্দ্রিক কথাটা বলা আরেকটা কারণ আছে, আমরা জানি কোষের মস্তিষ্ক বলা হয় কাকে? নিউক্লিয়াস। কিন্তু কারণ নিউক্লিয়াস আমাদের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, তাই না? তাহলে কোষের মস্তিষ্ক বলা হয়। এই জন্য এই কেন্দ্র শব্দটা দ্বারা হচ্ছে নিউক্লিয়াসকে বোঝায়। কি বোঝায়? কেন্দ্র দ্বারা কি বোঝাইতেছে এখানে? তো আতিকেন্দ্রিক আমরা বলছি নিউক্লিয়াস গঠনের উপর ভিত্তি করে দুই প্রকার। একটা নাম হচ্ছে কি কেন্দ্রিক, আদিকেন্দ্রিক মানে হচ্ছে ওদের নিউক্লিয়াস হচ্ছে পুরাতন নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস আদি শব্দের অর্থ কি? পুরাতন না? মানে নিউক্লিয়াসের কয়টা অংশ? চারটা অংশ। আমরা আবার একটু নিউক্লিয়াসের মধ্যে যাই, নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? চারটা। বলো। হ্যাঁ, নিউক্লিয়াসের কয়টা অংশ? চারটা। তো এই যে নিউক্লিয়াসের বাইরে যে আবরণটা, এটা আমরা কি মেমব্রেন বলি? নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে হচ্ছে নিউক্লিয়ার ভিতরে যে আমাদের কিছু সুতার মতো অংশ থাকে, এগুলো আমরা কি বলি? ক্রোমাটিন তন্তু। তারপরে নিউক্লিয়াসের মধ্যে রন্ধ্র থাকে, নিউক্লিয়াসের মধ্যে তরল পদার্থ থাকে, তরল পদার্থ আমরা কি বলি? নিউক্লিওপ্লাজম। আবার একটা গৌণ অংশ থাকে, তাই না? নিউক্লিয়াসের ভিতরে আমরা এটা আমরা কি বলি? নিউক্লিওলাস। তো যেই নিউক্লিয়াসের মধ্যে চারটে অংশই থাকে, সেই নিউক্লিয়াসকে বলা হয় প্রকৃত নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? আর প্রকৃত নিউক্লিয়াস যে কোষের ভিতরে থাকে ওইটারে বলে সুকেন্দ্রিক কোষ। আমার কথা বুঝতে পারতেছো? কিন্তু ওই চারটার মধ্যে যদি একটাও কম থাকে, মানে নিউক্লিয়াসের যে চারটা অংশ থাকার কথা, চারটার মধ্যে একটা কম থাকে, তখন এটা আমরা সুকেন্দ্রিক নিউক্লিয়াস বলি না, এটা আমরা বলি আদিকেন্দ্রিক নিউক্লিয়াস। আর আদিকেন্দ্রিক নিউক্লিয়াস যেই কোষে থাকবে সেই কোষকে আমরা বলবো আদি কোষ। কি কোষ? কত ধরতে পারছো তফাৎ না? আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের মেইন বইয়ের মধ্যে চলে যাই। আচ্ছা, তো ফার্স্টে আসো। তো আদিকেন্দ্রিক মানে যেটা নিউক্লিয়াসের যে চারটা অংশ থাকার কথা, এটাকে আছে না নাই? চারটার মধ্যে অন্তত একটা হলেও থাকবে না, তারা আমরা কি কেন্দ্রিক নিউক্লিয়াস বলি? আদিকেন্দ্রিক। আর আদিকেন্দ্রিক নিউক্লিয়াস যে কোষে থাকে তারা আমরা কি কোষ বলি? আদিকোষ। দেখো কি বলছে, যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস, কি বেষ্টিত নিউক্লিয়াস? আমাদের নিউক্লিয়াসের কি আবরণ আছে না নাই? ওইটা আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন। ওই আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস আবরণ থাকে না। আবরণ থাকলে নিউক্লিওপ্লাজম থাকে না, নিউক্লিওপ্লাজম থাকলে নিউক্লিওলাস থাকে না, একটা থাকলে আরেকটা থাকে না। এমনকি দাগ দাও, আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না। আবরণী বেষ্টিত নিউক্লিয়াসও থাকে না, আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু। এখন অঙ্গাণু জিনিসটা কি আমরা অলরেডি জানি। অঙ্গাণু কি? কোষের ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে না? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, তারপর হচ্ছে আমাদের গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, নাম শুনছেন এগুলো তোমরা? তো আমাদের কোষের মধ্যে যেমন আমরা যে একটা কোষের মধ্যে দেখি, এই যে দেখো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবি দেখি, এই যে এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ছবি। তারপর যদি আমরা দেখি গোলগি বডির ছবি, তাহলে খেয়াল করো, এই যে এটা হচ্ছে একটা গোলগি বডির ছবি। তারপর যদি আমরা দেখি প্লাস্টিডের ছবি, এটা হচ্ছে প্লাস্টিডের ছবি। যদি আমরা দেখি মাইটোকন্ড্রিয়ার ছবি, হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ছবি। এই যে সকল কোষের মধ্যে এই অঙ্গাণুগুলো থাকে না, সেই কোষটাকে আমরা কি বলি? আদিকোষ। কথা বুঝতে পারতেছো? তার মানে যাদের নিউক্লিয়াস সুগঠিত না, কোষের ভিতরে যে অঙ্গাণু, একটা কোষের ভিতরে যা থাকার কথা এগুলো থাকে না। যে আমরা যে আবার একটা উদ্ভিদ কোষের দিকে তাকাই, তাহলে উদ্ভিদ কোষের দিকে আমরা আবার দেখবো। আমি যদি তোমাকে প্ল্যান্ট সেলের আবার দেখাই, দেখো কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের আশেপাশে আমার কোষের অন্যান্য অঙ্গাণুগুলো থাকে। বাট এই অঙ্গাণুগুলো যদি যেই কোষের মধ্যে থাকবে না, নিউক্লিয়াসে সুগঠিত না, সেই কোষকে আমরা কি কোষ বলি? আদিকোষ। এই যে খেয়াল করো, আমাদের এটা হচ্ছে একটা কোষ। এই কোষের ভিতরে দেখো এই মাঝখানে এটার নাম কি? নিউক্লিয়াস, তাই না? তারপরে এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এই যে এটা কি দেখা যাচ্ছে? প্লাস্টিড দেখা যাচ্ছে, এটা কোষ গহ্বর দেখা যাচ্ছে। তারপরে এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে, এগুলা। আর মাঝখানে এটার নাম কি? নিউক্লিয়াস। তো এই অঙ্গাণুগুলা যাদের থাকে না, তাদের আমরা কি কোষ বলি? আদিকোষ। আচ্ছা, তারপরে চলে আসো পরবর্তীতে, তারপর আমরা কি দেখাবো? এবার আসো আদিকোষে দাগ দাও নন হিস্টোন যুক্ত প্রোটিন শব্দটা দাগ দাও। কি প্রোটিন? নন হিস্টোন যুক্ত প্রোটিন। এখন আমাদের প্রোটিন দুই প্রকার হয়, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। কি বললাম? হিস্টোন আর, তো তোমরা সবাই জানো ডিএনএ আরএনএ নাম শুনছো কিনা? এটা হচ্ছে ডিএনএ। ওকে, তো ডিএনএ এর মধ্যে আমার প্রোটিন থাকে কিছু। তো দুই প্রকার প্রোটিন আছে, একটা হিস্টোন আর একটা নন হিস্টোন। কি কি বললাম? একটা প্রোটিনের নাম কি? আমি একটু বড় করে লিখি, একটা হচ্ছে হিস্টোন আর একটা প্রোটিন হচ্ছে নন হিস্টোন। নন হিস্টোন। এখন খেয়াল করো, ধরো আমার এখানে একটা প্রোটিন আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে দেখাই। ধরো এখানে একটা প্রোটিন ডিএনএ এর মধ্যে, এটা একটা প্রোটিন।
এডিএন এর মধ্যে এখানে একটা প্রোটিন, এডিএন এর এখানে একটা প্রোটিন। এবার আমি তোমার আরেকটা জিনিস দেখাই, আমি একটু কালারটা আবার চেঞ্জ করি, খেয়াল করো। এই যে ডিএনএটা, ওকে, ডিএনএ কিভাবে থাকে, এভাবে থাকে না, পেঁচানো থাকে। কারণ আমি এইভাবে এটা কম পেঁচাইছি আর ওই জায়গাটা কি পেঁচাইছে, বেশি পেঁচাইছি। এবার ওই প্যাচের মধ্যে একটা প্রোটিন দিয়ে দিলাম। আচ্ছা বলো তো এই যে দুইটা প্রোটিনের মধ্যে তফাৎটা কি? ধরো এখন আমি যে প্রোটিন রাখছি এটা কালারটা আবার চেঞ্জ করে ধরো এটা সবুজ কালার দিলাম, গোলগুলো হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিনটার তফাৎ কি? এটা সুতার প্যাচের ভিতরে আছে। আর এই হলুদ কালার প্রোটিনটার তফাৎ কি? এটা সুতার মধ্যে জাস্ট হালকা লেগে আছে। আমার তফাৎটা বুঝতে পারতেছ? এই সুতাটা কি? ডিএনএ। তো কিছু প্রোটিন থাকে ডিএনএ সুতার প্যাচের ভিতরে আটকানো থাকে, আর কিছু প্রোটিন থাকে জাস্ট সুতার সাথে হালকা হয়ে লাগানো থাকে। যেইগুলা সুতার প্যাচের ভিতরে থাকে এগুলোর নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। আর যেগুলা সুতার প্যাচের ভিতরে থাকে না, জাস্ট হালকা করে লাগানো থাকে, এগুলোর নাম হচ্ছে নন হিস্টোন প্রোটিন। কথা বুঝতে পারতেছ আমার কথা? তো আদি কোষ যারা, ওরা আদি কোষে সবকিছু দেখবে নেগেটিভ হবে, ওরা সবকিছু পিছিয়ে থাকবে। তো আদি কোষে থাকে হচ্ছে নন হিস্টোন প্রোটিন। কোন কোষ? আদি কোষ। আদি কোষের যে ডিএনএ, ওই ডিএনএ এর মধ্যে কি থাকবে? কোন প্রোটিন থাকবে? আর যা এটা প্রকৃত কোষ, মানে আমরা আমরা প্রকৃত কোষ না, আমরা মানুষ কিন্তু প্রকৃত কোষ। আমরা আমাদের থাকে হচ্ছে কি হিস্টোন প্রোটিন। তার মানে এটা হচ্ছে কি কোষে থাকবে স্যার? প্রকৃত কোষ, সুকেন্দ্রিক কোষ। কথা বুঝতে পারছো? ওকে, নেক্সট চলে আসো। এখন এই নন হিস্টোন প্রোটিন তো থাকে, এরপরে বৈশিষ্ট্য কি? দাগ দাও। ওদের একটা মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে। দাগ একটি শব্দটা দাগ দাও, বৃত্তাকার দাগ দাও, ডিএনএ দাগ। কিন্তু আমরা জানি আমাদের আমাদের যে ডিএনএ, আমরা যারা প্রকৃত কোষ, আমাদের ডিএনএ কিন্তু একটা থাকে না স্যার। আমরা জানি একটা কোষের ভিতরে, ধর এটা হচ্ছে একটা কোষ, এই একটা কোষের মধ্যে ক্রোমোজোম কয়টা থাকে? 46টা। আবার ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। এটা আমরা জানি না, ডিএনএ দিয়ে তৈরি। চিন্তা করো, একটা কোষের মধ্যে আমার ক্রোমোজোম আছে 46টা, আবার ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি। তাহলে বোঝো তো একটা কোষে ডিএনএ কতগুলো আছে। তাহলে আমাদের ডিএনএ কি একটা না অসংখ্য? অসংখ্য। কথা বুঝতে পারতেছো? এবং সবাই জানে আমাদের ডিএনএ কিভাবে থাকে স্যার, এরকম সুতার মতো পেঁচায় পেঁচায় থাকে। মানে আমাদের ডিএনএ হচ্ছে সূত্রাকার। কি আকার? কিন্তু যারা আদি কোষ, ওদেরটাকে আমাদের সাথে মিলবে না? মিলবে না? মিলবে না। ওদেরটা সূত্রাকার না, বৃত্তাকার। বৃত্তাকারের বাসিষ্টার। আর একটি শব্দটা বাসিষ্টার। এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। নন হিস্টোনের বাসিষ্টার ছোট্ট করে স্টার দিবে, বেশি বড় করে স্টার দিবা না। স্টার জিনিসগুলো তোমার পাততে হবে, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, এটা বুঝতে পারছো? এবার আসো, ওদের ডিএনএ দেখো সাইটোপ্লাজমে মুক্তভাবে ছড়া অবস্থান করে। তো মুক্তভাবে শব্দটা দেখো, মুক্তভাবে এই শব্দটা দেখো। সাইটোপ্লাজমে কিভাবে অবস্থান করে? এখন এটা মানে কি বোঝায়? সাইটোপ্লাজম তো আমরা অন্তত বুঝি। ধরো আমি যদি আরেকটা পেজ নিলাম, খেয়াল করো, ধর এটা হচ্ছে আমাদের কোষ। এই কোষের এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া বাকি জায়গাটা আমরা কি বলি? এই জায়গাটাতে সাইটোপ্লাজম। কি প্লাজম? আর ডিএনএ থাকার কোথায় 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 থাকার কথা স্যার? নিউক্লিয়াসের ভিতরে। কিন্তু আমরা তো জানি আদি কোষে নিউক্লিয়াসের কি মেমব্রেন থাকে, আবরণ থাকে। তাইলে এই আদি কোষের এই যে আবরণটা, এই আবরণটা কি থাকবে? তা আবরণটা যদি না থাকে, ডিএনএটা কি নিউক্লিয়াসের ভিতরে আসলে সাইটোপ্লাজমে চলে আসলো? কথা কি বুঝতে পারতেছো? বাট আমাদের ডিএনএ, আমাদের ক্রোমোজোম কি সাইটোপ্লাজমে থাকে নাকি স্যার আমাদের নিউক্লিয়াসের ভিতরে থাকে? আমাদেরটা নিউক্লিয়াসের ভিতরে থাকে না। আমরা জানি আমাদের নিউক্লিয়াসের কয়টা অংশ? চারটাই আমাদের থাকে। বাট আদি কোষে নিউক্লিয়াসের আবরণ নাই। আবরণ না থাকার কারণে ডিএনএটা কোথায় যায় অবস্থান করে? ডিএনএটা কোথায় যায় অবস্থান করে স্যার? সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে, মুক্তভাবে অবস্থান করে। এখন স্যার সাইটোপ্লাজমের যেই জায়গাটার মধ্যে অবস্থান করছে, এখন কোন জায়গায় আছে স্যার? এই জায়গার মধ্যে আছে না? ওই জায়গাটার একটা বিশেষ নাম আছে, ওইটার আমরা বলি নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড। সাইটোপ্লাজমে যেই জায়গায় ডিএনএটা অবস্থান করে ওইটার আমরা বলি নিউক্লিওয়েড। এরকম অঞ্চল আমাদের কোষের মধ্যে পাওয়া যাবে। আমাদের কোষের মধ্যে ক্রোমোজোম বা ডিএনএ কই থাকে? নিউক্লিয়াসের ভিতরে। বাট ওদের তো নিউক্লিয়াসের আবরণ নাই, ওদের ডিএনএটাকে নিউক্লিয়াসে থাকে না, বাইরে হয়ে এসে পড়ে। বাইরে হয়ে সাইটোপ্লাজমে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যেখানে মন চায় এখানে থাকে। যেই জায়গায় থাকে ওই জায়গাটার নাম কি? নিউক্লিওয়েড। এটাই বইয়ের মধ্যে মানে এখন দেখাবো। তাহলে দেখো, ওই যে বলছে যে সাইটোপ্লাজম, এটা ব্র্যাকেট দিয়ে বলো নিউক্লিওয়েড কাকে বলে, এটার পাশে একটা স্টার দেয়া। সাইটোপ্লাজমে মুক্তভাবে যে ডিএনএটা থাকে ওই ডিএনএটার আমরা কি বলি? নিউক্লিওয়েড। আপনারা বুঝতে পারতেছো? ওকে, নেক্সট আসো। পার্থক্য করতেছি আমরা কিন্তু স্যার, আমরা কি একটা মানে খালি এটা বুঝতে পারতেছি, এটার সাথে ওইটাও করে ফেলতেছি। যখন আমরা প্রকৃতি কোষে যাবো তখন দেখবো আমার আর ব্যাখ্যা করা লাগবে না, কারণ এটা আমরা একবার ব্যাখ্যা হয়ে যেতেছে। হ্যাঁ, তো আদি কোষের রাইবোজোম দেখবে 70S। কত এস? 70S এর পাশে একটা স্থান, 70S বা 70S। এখন বলে হ্যাঁ আসতেছে, অবশ্যই আমার কোনোদিন প্রশ্ন করা লাগবে না, আমি নিজে আনসার দিতেছি। 70S তোমার বোঝা লাগবে, তাই না? অবশ্যই বুঝতে হবে। কারণ রাইবোজোম অঙ্গাণু নামটা শুনছো কিনা? কোষের ভিতরে রাইবোজোম থাকে, এটা সবাই জানে। তো রাইবোজোমের কাজ কি জানো? রাইবোজোমকে বলে প্রোটিন ফ্যাক্টরি। আমরা সবাই জানবো, সামনে আমাদের আসবে রাইবোজোম নিয়ে। প্রোটিন তৈরি করে। রাইবোজোমের কাজ কি? একটা রাইবোজোমে দুইটা খন্ড থাকে। ধরো আমি একটা রাইবোজোম আঁকলাম, এখানে কয়টা রাইবোজোম আঁকছি? দুইটা, একটা। আসলে রাইবোজোমটার দুইটা খন্ড থাকে। কয়টা খন্ড? এই খন্ডটার আমরা বলি ছোট খন্ড, আর এই খন্ডটার আমরা বলি বড় খন্ড। তো একজন বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী সবেদ বার। কি বার? কিন্তু আসলে সবেদ উচ্চারণ করি না, আমরা বেদ বার উচ্চারণ করি। কি বলি?
ব্যাদবাদ। আর যাই হোক বিজ্ঞানী নাম আমাদের এখন আপাতত দরকার নেই। ওই বিজ্ঞানী একটা কাজ করছে, কি করছে জানো? রাইবোজোমের ছোট খণ্ড, কি খণ্ড? ছোট খণ্ডটা নিয়ে একটা মেশিনের মধ্যে দিচ্ছে। ওই মেশিনের নাম হচ্ছে, ওইটার মেশিনটার কাজ হচ্ছে অধঃক্ষেপণ ফেলানো। কি ফেলানো? অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ নাম শুনছো না তোমরা? যেমন আমরা যখন হচ্ছে চিনি বেশি গুলে ফেলি পানির মধ্যে, তখন কি হয়? চিনিগুলা তলানি পড়ে যায় না? ওই জিনিসটা আমরা কি বলি? অধঃক্ষেপণ। কথা বুঝতে পারতেছ? এই মেশিনটার নাম হচ্ছে, ওই যে মেশিনটা, ওই মেশিনটার নাম হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। কি নাম শুনছো তো, তাই না? সেন্ট্রিফিউগাল মেশিন। তো এই মেশিনটা কিভাবে কাজ করে জানো? ওই সহজ কথায় ব্লেন্ডার মেশিনের মধ্যে, ব্লেন্ডারটা না, এই ব্লেন্ডারটা না বুঝে আমি বুঝাই। ধরো একটা পাতিলের মতো আছে, গোল পাতিল। কি আছে? পাতিল। ওই পাতিলের মধ্যে ওই যে আচার রাখা যে বয়ম গুলা দেখছো না, বা তোমরা তো টেস্ট টিউব নাম তো শুনছো, তো টেস্ট টিউব বসানোর জায়গা থাকে ছোট্ট একটা বক্সের মতো, ওইটার মধ্যে টেস্ট টিউব বসানো কি থাকে? জায়গা থাকে। দেন এই পাতিলটাকে ওই একটা মেশিনের উপর বসানো হয়। মেশিনের উপর বসে সুইচটা টিপ দিয়ে দিলে পাতিলটা ঘুরতে থাকে। তো পাতিল ঘুরলে পাতিলের ভিতরে তুমি কি দিছো? টেস্ট টিউব দিছো না? তাহলে পাতিলটা ঘুরলে টেস্ট টিউব গুলো ঘুরবে না ঘুরবে না? ঘুরবে। ঘুরলে কি হয়? ওই যে টেস্ট টিউবের মধ্যে তুমি যে তরল পদার্থ নিছো, ওইটা অধঃক্ষেপ করে যায়। কি পড়ে যায়? আমাদের, তোমরা সবাই জানো আমাদের রক্ত এর দুইটা অংশ থাকে, একটা রক্ত রস আর একটা রক্ত কণিকা। বাট নর্মালি কি রক্ত রস রক্ত কণিকা আলাদা আলাদা করে দেখা যায় না? খালি রক্তই দেখো তুমি। কিন্তু তোমরা শুনছো যে রক্ত কণিকা এত পার্সেন্ট, রক্ত রস এত পার্সেন্ট, তাই না? রক্ত কণিকাগুলো ভাসমান থাকে, রক্ত রসগুলো নিচে পড়ে যায়। যখন অধঃক্ষেপণ করে তখন রক্ত কণিকা নিচে চলে আসে, রক্ত রস উপরে চলে যায়, এরকম নাম শুনছো। তো অধঃক্ষেপণের জন্য আমার একটা মেশিন লাগবে, এটার নাম কি মেশিন? সেন্ট্রিফিউগাল। তো এই যে এখানে এস শব্দটা আছে না, বিজ্ঞানী নাম থেকে এক শব্দটা আসছে। তো আমি তোমাকে সহজে বোঝানোর জন্য, এসটা হচ্ছে এটা একটা একক, এটাকে এটা হচ্ছে অধঃক্ষেপণের হার বোঝায়। কি বোঝায়? বাট আমি তোমাকে এটা সহজভাবে বোঝাই। তুমি এসটা মনে করো সেকেন্ড। কি বুঝলাম? কি বলছি? আপাতত এটা সেকেন্ড মনে করো, কিন্তু এটা ভুল। সেকেন্ড না, আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি। উনি যেটা করছে, এই ছোট খণ্ডটারে সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে দিচ্ছে। কোথায় দিচ্ছে? দিয়ে মেশিনটা অন করে দিচ্ছে। তাহলে ছোট খণ্ডকে থাকবে না? মেশিন ব্লেন্ডার মেশিনের মধ্যে দিলে কি হবে? একদম গুরু গুরু হয়ে যাবে না? বা অদক্ষেপ পড়ে যাবে। তো উনি ছোট খণ্ডটা দেওয়ার পরে দেখছে এটার অদক্ষেপ করতে সময় লাগছে কত সেকেন্ড জানো? 30 সেকেন্ড সময় লাগছে। কত সেকেন্ড? 30 সেকেন্ড। ছোট খণ্ডটা দিচ্ছে, কত সেকেন্ড সময় লাগছে? এবার কি করছে? আবার মেশিনটা পরিষ্কার টরিষ্কার করছে, করে এটার মধ্যে বড় খণ্ডটা দিচ্ছে। এবার সময় লাগছে কত সেকেন্ড জানো? 50 সেকেন্ড। কিন্তু বড় খণ্ডটার সময় কম লাগবে না বেশি লাগবে? কথা বুঝতে পারতেছে? এরপরে আবার যেটা করছে, মেশিনটা আবার পরিষ্কার টরিষ্কার করে এবার ছোট খণ্ড বড় খণ্ড দুটো একসাথে দিয়ে দিচ্ছে। এবার কত সেকেন্ড সময় লাগবে বলো তো? এবার সময় লাগছে 70 সেকেন্ড। আমার কথা বুঝতে পারতেছো? ধরো তুমি একটা কাজ একা করতেছো, সময় লাগছে একরকম। আরেকটা কাজ আরেকজন একা করতে সময় লাগছে, আবার দুইজন যদি একসাথে কাজ করে একটু সময় কম লাগে না? ওইরকম। তো এইখানে রাইবোজোমের একটা কথা আছে যে 30+40 = জীবনে, সরি, 30+50 = 80 না, কত স্যার? 70। এই জায়গায় এটা কিন্তু এসে ম্যাথ মানে না। না এসে তোমরা এখানে কনফিউশন হয়ে যাও, কি 30 আর 50 মিললে কেমনে আবার 70 এসেছে? কেন 70 আসছে ভাই, বুঝতে পারছো? আমি আবার বলছি এস মানে কিন্তু সেকেন্ড। আমি কেন সেকেন্ড দিয়ে বুঝেছি তোমার বুঝার সুবিধার্থে। এস দ্বারা বোঝা হচ্ছে অধঃক্ষেপণের হার। কি হার? অধঃক্ষেপণের হার। বলতো 50 সেকেন্ড, এটার টাইম কি কম না বেশি? বলতো এটা অধঃক্ষেপণ হার কম না বেশি? মানে তাড়াতাড়ি অধঃক্ষেপ করবে না দেরিতে অধঃক্ষেপ করবে? আসলে এটা তাড়াতাড়ি অধঃক্ষেপ করবে। আমি তো বলছি এস দ্বারা কি সেকেন্ড বোঝায় না, এটাতে অধঃক্ষেপণের হার বোঝায়। এটার অধঃক্ষেপণের হার কত? 50। তো 50 মানে তো বেশি, তাহলে অধঃক্ষেপণ তাড়াতাড়ি করবে। কথা বুঝতে পারতেছো? আর এটার অধঃক্ষেপণের মান কত? 30। তার মানে অধঃক্ষেপণ কম কম করে করবে। কিন্তু আমি তোমার বুঝাইছি সেকেন্ড দিয়ে, কেন? তোমার বুঝার সুবিধার জন্য। তাহলে এই 30 আর 40 এগুলো কি সেকেন্ড বোঝায় নাকি অধঃক্ষেপণের হার বোঝায়? এটার মান বেশি তার মানে অধঃক্ষেপ বেশি পড়ে, এটার মান কম তার মানে অধঃক্ষেপ কম পড়ে। যখন এটার অধঃক্ষেপ আলাদা করা হয় তখন 30 পাওয়া যায়, যখন এটা আলাদা করা হয় 50। তখন দুইটার একসাথে মেশিনে দিয়ে দেওয়া হয় তখন কত? কত এস? 70 80 না। কিন্তু কথা বুঝতে পারতেছো? তাহলে এটা যেহেতু শিখছি, আমরা মানুষ, আমরা প্রকৃতি কোষ না, আমাদেরটা একটু দেখা লাগবে না? আমাদেরটা যেটা হয়, আমাদের ধরো এটা হচ্ছে আমাদের রাইবোজোম বড় খণ্ড, এটা হচ্ছে কি খণ্ড? ছোট খণ্ড। আমাদেরটা ছোট খণ্ডটা সময় লাগে 40 সময় না, মানে পদক্ষেপের হার কত? 40। আর ওইটা দিলে লাগে 60। কত? 60 আর 40। যখন দুইটা একসাথে দিবা তখন 100 কথা না, 80। কথা বুঝতে পারতেছো? তাইলে আর প্রচুর আসে, কি বলে এমসিকিউ প্রচুর আসে। আমি তোমার যেইটা বলবো স্টার দাও, এটা এমসিকিউ আসবেই আসবে। কথা বুঝতে পারতেছো? আমি দেখাবো যে এমসিকিউ যে আসে, আমি প্রমাণ দেখাবো, অসুবিধা নেই। আমার কাছে টেস্ট পেপার আছে, আমার কাছে এখানে কোশ্চেন ব্যাংক আছে। আচ্ছা, স্টার দিছো না স্যার? আদি কোষটা তাহলে কত? 70। তাহলে প্রকৃতি কোষটা কত? 80। বলো কিন্তু 60+40 এটা মিললে 100 হবে। ওকে, গেল। এবার আসো কোষ বিভাজন। কি বিভাজন? কোষ বিভাজন নাম তো শুনছো স্যার। একটা কোষ ভাঙিয়ে কয়টা কোষ হয়ে যাবে? ধরো তোমার কাছে একটা কোষ আছে, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ। এই কোষটা ভেঙে কয়টা কোষ হয়ে গেল? দুইটা। নামই তো বিভাজন। বিভাজন মানে কি করা?
ভাগ করা। তাহলে একটা কোষ ভেঙে যে দুইটা কোষ হয় এটাকে কি বিভাজন বলি আমরা? কোষ বিভাজন বলি। তা এখন কোষ বিভাজনের তিনটা প্রক্রিয়া তোমরা নাম শুনছো। অ্যামাইটোসিস নাম শুনছো না? অ্যামাইটোসিস, তারপরে নাম শুনছো কি? মাইটোসিস, তারপরে মিওসিস, তাই না? তাই এর মধ্যে তোমরা জানো মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, আর মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। নাম শুনছো এগুলো, তাই না স্যার? গত ক্লাসে আমরা বলছিলাম। এখন এই তিনটা কোষ বিভাজনের মধ্যে আদি কোষ কোন পদ্ধতিতে কোষ বিভাজন করে, আর আমরা যারা প্রকৃতি কোষ আমরা কোনটার মাধ্যমে করি? তাহলে আমরা এখান থেকে দেখি, আমরা আবার আমাদের পড়ায় চলে যাই। আদি কোষ করে, যেহেতু অনুন্নত, এ করে যেটা আমরা করি না ওটা দিয়ে। আমরা করি মাইটোসিস আর মিওসিসে, আমরা অ্যামাইটোসিস কোনোদিনও করি না। কিন্তু ওরা করে হচ্ছে কি পদ্ধতিতে? দাগ দাও, অ্যামাইটোসিস পদ্ধতি বা আরেকটা নাম দাগ দাও, দ্বিভাজন পদ্ধতি। দুইটা নামই দাগ দাও, অ্যামাইটোসিস অথবা দ্বিভাজন। স্যার আমরা কিন্তু রিটেনের পড়া চলে আসছে, এগুলো রিটেনে আসবে। কই আসবে? আমরা গত ক্লাস পর্যন্ত কোনো রিটেনের পড়া পড়ি নাই, এমসিকিউ এর পর। তো রিটেনের পড়ার সময় সবসময় একটা কথা আমি বলবো, ডাব্লিউ লিখে গোল থাকবে, ডাব্লিউ লিখে গোল থাকবে, ডাব্লিউ লিখে গোল থাকবে। ডাব্লিউ মানে কি? রিটেনের জন্য। এখন পুরো কি সব লেখা যায়? তোমার আমি যদি বলে 12টা বইছো, তুমি 12টা লিখতে পারবা? দেখো পরীক্ষার ফলে দেখবা 8টা 9টা, সর্বোচ্চ যে 10টা, দুই একটা তো ভুল যাবে, মিস যাবে। সব হুবও লেখা লাগবে না, তুমি যতগুলো পারো ততগুলো। বাট অন্তত তুমি 6 থেকে 7টা বইছো লিখতে হবে। তুমি যদি দুইটা লেখো তোমার নাম্বার কেমনে দিবে? কারণ হাফ নাম্বার দেবে, 1 নাম্বার দেবে, এরকম। আচ্ছা, গেল এটা। এখন দ্বিভাজন মানে কি? ভাজন মানে কি করা? ভাগ করা। যে কোষ বিভাজন প্রক্রিয়া কোষটা সমান দুই ভাগে ভাগ হয়ে যায় এটা আমরা কি ভাজন বলি? তুমি আমার বলবা যে মাইটোসিস প্রক্রিয়া তো কোষ কয় ভাগে ভাগ হয়? দুই ভাগে তো ভাগ হয়, সমান দুই ভাগে তো ভাগ হয়, তাহলে ওইটারও তো দ্বিভাজন বলা যায়। আবার মিওসিসে কিন্তু দুই ভাগে ভাগ হয় না। মিওসিসে একটা কোষ ভেঙে কয়টা কোষ তৈরি হয় জানো? 4টা কোষ। এটা ভালো জানো তোমরা। তাহলে মিওসিস বাদ দিলাম, তাহলে দ্বিভাজন তো এটারও বলা যায়, তো এটারও তো বলা যায়। কারণ মাইটোসিসে কয়টা একটা কোষ ভেঙে কয়টা কোষ হয়? এই মাইটোসিস দুইটা, দুইটা। তাহলে ওইটারে কেন আমি দ্বিভাজন বললাম? তার একটা কারণ আছে। দ্বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া, বা অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো জটিল প্রক্রিয়া নাই। কি নাই? মানে কোনো জটিল প্রসেস ছাড়াই একটা কোষ ভেঙে কয় ভাগে ভাগ হয়ে যায়। কিন্তু মাইটোসিস একটা জটিল প্রসেস, কারণ এটার আরো 5 ভাগে ভাগ করছে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। নাম শুনছো না? তাহলে মাইটোসিস একটা জটিল প্রক্রিয়া, বাট অ্যামাইটোসিস কোনো জটিল প্রক্রিয়া না। একটা কোষ আসছে মাঝখানে কাইটা দুই ভাগ করে। কথা বুঝতে পারতেছো? ওকে, নেক্সট আসো পরবর্তীতে। এখন কি বলছে? ব্র্যাকেট দাও। আদি কোষ জীব কারে কয়? এটা কি আর বলার অপেক্ষা রাখে? যেই জীবের মধ্যে আদি কোষ থাকে তারে আদি কোষ জীব কয়। বাদ দাও, এগুলো আমাদের দরকার। এখন এক্সাম্পল মনে রাখা লাগবে না? আচ্ছা, তো এক্সাম্পল গুলো দাগ দাও। মাইকোপ্লাজমা দাগ দাও। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া পাশিসটা তো এটা আসবে পরীক্ষা বেশি। সায়ানো ব্যাকটেরিয়া সূত্রে দাগ দাও। আচ্ছা, এবার আমি ব্যাখ্যা করি একটু। দেখো, মাইকোপ্লাজমা এটা এক ধরনের ব্যাকটেরিয়া। তোমরা কি যক্ষা রোগের জীবাণুর নাম শুনছো? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ওই মাইকোব্যাকটেরিয়াম একটা মাইকোপ্লাজমা। তাহলে মাইকোপ্লাজমা এটা একটা ব্যাকটেরিয়া। কি একটা ব্যাকটেরিয়া? বাট ব্যাকটেরিয়া আবার কয়েক শ্রেণীতে ভাগ করছে। এই সায়ানো ব্যাকটেরিয়া ওইটাও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। কথা বুঝতে পারতেছো? এখন তোমরা সবাই নাম শুনছো, আমি যদি বলি তোমাকে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস, তোমরা পরে আসছো। আর এই হুইটেকার নাম শুনছো না? 1969 সালে পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস করছিল। তোমরা সবাই জানো একটা রাজ্যের নাম ছিল মনেরা, 2 নাম্বারটার নাম ছিল প্রোটিস্টা, 3 নাম্বারটার নাম, তো সব পারে রে। 3 নাম্বার হচ্ছে পাঞ্জাই, 4 নাম্বার হচ্ছে উদ্ভিদ বা প্লান্টে, আর 5 নাম্বারে হচ্ছে আমরা, তাই না? এনিমেলিয়া। কি মেলিয়া? আচ্ছা, সব বাংলাতে লিখছি, একটা ইংরেজিতে লিখে ফেলছি, এনিমেলিয়া। এর মধ্যে স্যার এই চারটে হচ্ছে প্রকৃত কোষ। কেবলমাত্র এই বেটা আদি কোষ। আরে ব্যাকটেরিয়া মনের অন্তর্গত। আমার কথা বুঝতে পারতেছো? তাহলে পঞ্চরাজ্য 5টা রাজ্যের মধ্যে 4টা রাজ্য হচ্ছে কি? প্রকৃত কোষ। কি কোষ? আর তো একাই হচ্ছে আদি কোষ। তার আদি কোষ কারা? মনের রাজ্যের প্রাণীরা। কোন রাজ্যের প্রাণীরা? প্রাণীরা, জীব বলতে হবে, মনের রাজ্যের জীব, প্রাণী বলা যাবে। ওকে, তাহলে কারা? মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া। আর কি ব্যাকটেরিয়া? এখন সায়ানো ব্যাকটেরিয়া আরেকটা নাম আছে, তোমরাও নাম শুনছো, নীলাভ, সবুজ, শৈবাল। নামটা শুনছো না? শোনো না? আচ্ছা, হ্যাঁ। এখন নীলাভ, সবুজ, শৈবাল কেন বলা হয়? ওই নীলাভ, সবুজ, শৈবালের, হ্যাঁ, ওইটা সায়ানো ব্যাকটেরিয়া। বিজি মানে সায়ানো ব্যাকটেরিয়া, এটার নামে নীলাভ, সবুজ, শৈবাল। দেখো, ব্লু মানে নীল, গ্রিন মানে সবুজ, এলজি মানে শৈবাল। এটা সবাই জানে। এলজি মানে কি? শৈবাল। তার মানে এই বিজিএ মানে কি বোঝাচ্ছে স্যার? নীলাভ। কেন এটার নাম নীলাভ, সবুজ, শৈবাল এটা জানা লাগবে না আমারে? দেখো, এটা তোমার আমি ব্যাখ্যা না করলেও পারি, কিন্তু আমি তাও ব্যাখ্যা করবো। কেন? পরবর্তীতে যখন নীলাভ, সবুজ, শৈবাল আরেকবার আসবে আমি আর ব্যাখ্যা করবো? আমি বলছিলাম একবার যেটা ব্যাখ্যা করবো আমার সামনে, তোমার যদি তুমি আমার সামনে থাকো আমি জীবন আর এটা ব্যাখ্যা করবো। বুঝতে পারতেছো? প্রথমবার ব্যাখ্যা করবো একদম খুঁটে খুঁটে সব ব্যাখ্যা করবো, টাইম লাগবে বেশি। বাট এক সময় আমাদের ত্বরণ বৃদ্ধির কারণে তখন খুব দ্রুত পড়া শেষ হয়ে যাবে। তো এটার নাম কেন নীলাভ, সবুজ, শৈবাল? এর কিছু বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার সাথে মিলে, আবার এর কিছু বৈশিষ্ট্য শৈবাল, সবুজ শৈবালের সাথে মিলে। কার সাথে মিলে? এই জন্য এটার আরেক নাম হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলা সবুজ শৈবাল। ওকে,
এবার আসো দেখো এই মনের রাজ্যে শব্দটা দাগ দাও, স্টার দাগ দাও, দাগ দাও, সবাই আদিকোষ। আমরা একটু আগে বলছিলাম মনের রাজ্যে সবাই আদিকোষী না, বাকি 4টা রাজ্যে সবাই কি প্রকৃত কোষ। এবার আসো গ্রিক শব্দটা দাগ দাও। তো আমরা যে আদিকোষ বলছি, আদিকোষ ইংরেজি নামটা কিন্তু অলরেডি জানি নাই। আদিকোষ ইংরেজি নাম কি বলা হয় জানো? প্রোক্যারিওটিক্স। এই প্রো শব্দের অর্থ তোমরা নরমালি হচ্ছে আইফোন কিনো, আইফোন 15 প্রো ম্যাক্স নাও, তো আমরা নরমালি প্রো বললে আপডেট কিছু বুঝি, তাই তো আপডেট মডেল ভালো। কিন্তু বায়োলজিতে প্রো মানে এটা আমার অনেক লাগবে, মানে কত যে লাগবে প্রো শব্দটা। বায়োলজিতে প্রো মানে কিন্তু আপডেট বোঝায় না, প্রো মানে বোঝায় আদি। বায়োলজিতে প্রো মানে কি বোঝায়? আদি বা আগের, আগের বিফোর, এই যে লেখা আছে প্রো মানে আদি। তাহলে ক্যারিওটিক, ক্যারিওটিক শব্দটা কই থেকে আসছে জানো? ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, যেখানে থাকবে। এই যে দেখো ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে যাদের নিউক্লিয়াস আদি তাদের আমরা কি ক্যারিওটিক সেল বলি? প্রোক্যারিওটিক। প্রো মানে আদি, ক্যারিওটিক মানে নিউক্লিয়াস, সেল মানে কোষ। যাদেরই আদি কোষ আছে, সরি আদি নিউক্লিয়াস আছে, তাদের আমরা কি কোষ বলি? আদি কোষ। কথা ক্লিয়ার স্যার? ওকে, এবার আসো পরবর্তীতে কি আছে, যে আদি কোষে যে শ্বসনটা ঘটে ওটা আমরা বলি অবাত শ্বসন। দাস দাও অবাত শ্বসন। হ্যাঁ গুড। আমরা জানি শ্বসন কয় প্রকার? 2 প্রকার। আপনার শ্বসন কয় প্রকার? 2 প্রকার, একটা সবাত আর একটা অবাত। স মানে হ্যাঁ, অ মানে না। অ মানে কি? তো বাত মানে কি জানো? বাত মানে আবার বাতের রোগী বুঝো না। বাত মানে বায়ু বোঝায়। কি বোঝায়? বায়ু। সবাত মানে যাদের বায়ু লাগে, শ্বসন করতে কি লাগে? বায়ু লাগে। আর অবাত মানে যাদের শ্বসনে কি লাগে না। যেমন আমাদের শ্বসন হয় না, হয় না? এই যে হাতের মধ্যে আমাদের প্রত্যেকটা কোষে কোষে শ্বসন হয় না, গ্লুকোজের সাথে বিক্রিয়া করে অক্সিজেন, বিক্রিয়া করার পর কার্বন ডাই অক্সাইড পানির শক্তি তৈরি করে। ওই শক্তি দিয়ে তো এই যে মানে কুস্তিগিরি করো তোমরা, তাই না? খাইয়া খাইয়া। তো এই যে শ্বসনটা হয় আমাদের অক্সিজেনের উপস্থিতিতে হয়। বাট কিছু আদিকোষী জীব আছে, যেমন তোমরা যদি ইস্টের নাম শুনছো না, রুটি ফুলাই যে বা পাউরুটি ফুলানোর ক্ষেত্রে ওই ওদের কিন্তু কোনো অক্সিজেন লাগে না। কথা বুঝতে পারছো? ওদের শ্বসন কোনো কি লাগে না, ওদের শ্বসন ঘটে অবাক শ্বসন। আর আমাদের শ্বসন লাগে বা অক্সিজেন লাগে, সহজ কথা। এবার আসো ওদের পুষ্টি কিভাবে ঘটে, দেখ দাও শোষণ পদ্ধতি। শোষণ পদ্ধতি দেখ। আচ্ছা, আমরা কি শোষণ পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করি? আমরা আগে খাই, খাবার খাই না? হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, ওইটা হয় বলতে পারো। এখন আমরা আগে খাবার খাই, আমরা কি করি? খাবার খাই, খাওয়ার পরে এটা পেটে যায়, মুখে হজম হয়, পেটে হজম হয়, ক্ষুদ্রান্তে হজম হয়, তোমরা পচছো এগুলা এসএসসিতে। তো হজম হওয়ার পরে এরপরে আমাদের দেখবা বৃহদণ্ডের মধ্যে বিলাই নামক কোষ আছে। বিলাই কোষের মধ্যে শোষণ হয়। বিলাই নাম শুনছো? আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, এরকম আঙ্গুলের মতো, এরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ, মাইক্রোবিলাই। হ্যাঁ, কথা বুঝতে পারতেছ? শোষণ করি, তাহলে কি আমরা ধৈর্য শোষণ করে ফেলি, নাকি আগে খাওয়া দাওয়া করা লাগে? আগে খাই, পরে হজম হয়, পরে শোষণ হয়। কিন্তু এরা এরা তো বুঝছই ব্যাকটেরিয়া। একে বসে তোমার কাছে, ওকে দোকানে যাবে, যে বলবে আমার খাবার দেন আমি খাবো, নাকি ওই যে খাইতেছে ওর থেকে চুরি করে খাই ফেলে, তার মানে ও শোষণ করে। ওই যে যোগ যেমন রক্ত শোষণ করে ফেলো, ওইরকম পুষ্টি শোষণ করে ফেলে। শোষণ পদ্ধতি পুষ্টি কাদের ঘটে? আদিকোষ না প্রকৃতি কোষ? আদিকোষ। মাঝে মধ্যে সালোক সংশ্লেষণ করতে পারে, এটা দাগানোর দরকার নেই। এবার আসো আমরা কোন কোষে যাব? প্রকৃতি কোষ। দেখো অর্ধেক পড়া হয়ে গেছে। আমি খালি দাগাবো, কারণ ব্যাখ্যা করে ফেলছি। তাহলে কি কি দাগাবো? জাস্ট আমার সাথে দাগাও, অতিরিক্ত যেটা অতিরিক্ত আসবে আমি এটা ব্যাখ্যা করে দিব। ফার্স্টে প্রকৃত কোষ কাকে বলে ব্র্যাকেট দাও। অলরেডি আমরা জানি যাদের আবরণ বেষ্টিত নিউক্লিয়াস আছে না নাই? আছে, তারা ভালো, তাই না? তারা প্রকৃত কোষ বলে। আচ্ছা, শুধু কি আবরণ বেষ্টিত নিউক্লিয়াস থাকে না অঙ্গাণুগুলো থাকে? অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, একই কথা, প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট, এগুলা গোলকি বডি যা আছে সবই থাকে। তাহলে দাগ দাও আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে, দাগ দাও। অঙ্গাণুগুলোর নাম দাগ দিও না স্যার। কেন? কারণ অঙ্গাণু কি এইগুলাই না আরো আছে? আরো আছে, আমি এগুলো দাগাবো কেন? আর এগুলো এখান থেকে আমার আসতেছে না প্রশ্ন। আচ্ছা দেন আসো, ওদের যে নিউক্লিয়াসের আবরণ, আবরণ তো থাকে বলছি, নিউক্লিয়াসের আবরণ কয় স্তর বিশিষ্ট? সবাই জানে 2 স্তর। আমরা যদি এখান থেকে আমরা আবার নিউক্লিয়াস যাই তাহলে একটু, হ্যাঁ নিউক্লিয়াস কই? নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়াস। দেখো আমরা নিউক্লিয়াসে যাই, এই যে দেখো নিউক্লিয়াসের যে আবরণ, তোমার আমি যদি জুম করে দেখাই, এই যে দেখা যায় স্যার যে কয় স্তরের আবরণ স্যার? তাহলে এইটাই এখানে বলছে যে ওদের 2 স্তর বিশিষ্ট নিউক্লিয়াসের আবরণ থাকে। দেখো কয় স্তর বিশিষ্ট নিউক্লিয়াসের আবরণ? শুধু নিউক্লিয়াস আবরণই থাকে নাকি নিউক্লিয়াসের অন্যান্য অংশগুলো থাকে? অন্যান্য অংশগুলো কি কি থাকে? ওই যে তরল পদার্থ, এটা আমরা কি প্লাজম বলি। দেখো প্লাজম শব্দের অর্থ কিন্তু তরল, জানো? তোমরা সবাই প্লাজমা নাম শুনছো কিনা? রক্তের 2টি অংশ, এক রক্তকণিকা, দ্বিতীয় হচ্ছে রক্তরস। রক্তরস ইংরেজি নাম প্লাজমা। করোনা ভাইরাস যখন আমাদেরকে মানে আক্রমণ করছিল, তখন আমরা ওই যে করোনা পজিটিভ ছিল, ওনার প্লাজমা নিয়ে আরেকজনের অসুস্থ ব্যক্তি দেয়া দিছিল না? আচ্ছা, তারপরে নিউক্লিওলাসও থাকে, এবং ক্রোমোজোম কি একটা থাকে না একাধিক থাকে? একাধিক বলতে থাকে না, ক্রোমোজোম শুধু থাকে। তাহলে ওদের নিউক্লিয়াস যা যা থাকার দরকার সবই থাকে, এবং ক্রোমোজোম একটা থাকে না, কয়টা থাকে? একাধিক। এবার আসো ওদের ক্রোমোজোম, আমাদের প্রকৃত কোষের ক্রোমোজোম
কেমন স্যার? লম্বা। আদি কোষটা কি লম্বা ছিল না বৃত্তাকার ছিল স্যার? বৃত্তাকার। এবং আমরা জানি ডিএনএ দুইটা প্রান্ত থাকে, তোমরা সবাই ডিএনএ পড়ছো, একটা তো 5 প্রাইম আর একটা 3 প্রাইম, নাম শুনছো কিনা? ডিএনএ দুইটা প্রান্ত থাকে, পড়ছো না তোমরা? ডিএনএ দুই প্রান্ত, 5 প্রাইম আর 3 প্রাইম। তাহলে আমাদের ডিএনএ কয় প্রান্ত? দুই প্রান্ত থাকবে। এবং আমাদের ডিএনএ একটু আগে পরে বলছি হিস্টোন প্রোটিন ছিল না নন হিস্টোন? ওই মাধ্যম আদি কোষ আমাদেরটা হিস্টোন, তাহলে হিস্টোন প্রোটিন থাকবে। এবার আসো আমাদের রাইবোজোম কত পরে বলছি? 80 দাগ দাও। তারপরে আমাদের ডিএনএ ওদেরটার মধ্যে বৃত্তাকার ছিল না সূত্রাকার ছিল? আমাদেরটা সূত্রাকার, এই যে পেছানো পেছানো, তাই না? এরকম পেছানো এস এর মতো, তো সূত্রাকার শব্দটা থাকবে। এবং আমাদের ক্রোমোজোমে একটা না একাধিক? কিন্তু ওদের কয়টা ছিল? একটা। আচ্ছা, তারপরে আসো কোষ বিভাজন, ওদেরটা কি কিভাবে করছিল মনে আছে? মাইটোসিস, কিন্তু আমাদের গর্ভে দাগ দাও মাইটোসিস। দেখো ঠিক হয়ে গেছে কিন্তু অলরেডি। আচ্ছা, তারপরে আসো ইউক্যারিওটিক শব্দ, দেখো ইউ নামের আগে দিয়ে এই যে আদি কেন্দ্রিকের ইংরেজি নাম আমরা এখনো দেখি না, ইংরেজি নাম লাগবে স্যার। এসসিতে তোমরা ইংরেজি নাম পড়ো না, বাট এখানে সেই ইংরেজি নাম লাগবে। ইউক্যারিওটিক, ক্যারিও মানে শব্দ অর্থ কি বলছি? নিউক্লিয়াস। আর ইউ শব্দ, ইউ মানে হচ্ছে তুমি। আর তোমরা সবাই ভালো এখানে নাকি? দুষ্টামি আসো, দুষ্টামি করো নাকি তোমরা? ফাজলাম করো? তোমরা ফাজলাম করো নাকি না? ভালো, মোটামুটি ভালো আছো। তো ইউ 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 শব্দ মনে করবো আমি, ইউ মানে কি? আমি। আর আমরা সবসময় কি মানে আমি না তুমি, আর তুমি আমি মনে করি আমার সব সবই ভালো। তাহলে ইউ মানে হচ্ছে বোঝায় ভালো, বোঝায় কি বোঝায়? ভালো বা প্রকৃত বোঝায়। তার মানে ইউ ক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে প্রকৃত। কি বোঝায়? ইউ শব্দ হচ্ছে প্রকৃত, আর ক্যারিওটিক মানে নিউক্লিয়াস। তার মানে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত বা প্রকৃত তাদেরকে আমরা কি বলি? ইউক্যারিওটিক। ওকে, দেন আসো কোষ প্রাচীর শব্দটা দাগ দাও। জড় কোষ প্রাচীর শব্দটা দাগ দাও। আমরা জানি কোষের বাইরে একটা দেয়াল থাকে, তাই না? ওই দেয়ালটা আমরা কি প্রাচীর বলি? কোষ প্রাচীর। আমরা যদি আবার একটু কোষের দিকে নজর দিই, আমরা কোন কোষের দিকে, আচ্ছা বলো তো কোষ প্রাচীর কাদের থাকে? উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? ঠিক বলতো? গুড, প্রাণীদের কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। ধরো আমার এই যে রুমটা, এই রুমের যে দেয়ালটা, এই দেয়ালটা হচ্ছে কোষ প্রাচীর। আচ্ছা, কোষের একটা মোটামুটি ধারণা দিই, তার আগে আমি আমার কোষটা দেখাই। প্ল্যান্ট সেল, উদ্ভিদ কোষ। দেখো এই যে একটা কোষ, দেখছো? তা আমি যদি একটু জুম করে তোমাকে দেখাই, এই যে দেখো এই কোষটার একদম বাইরে থেকে একটা সবুজ একটা দেয়াল দেখতে পাচ্ছ কিনা? দেয়ালটার নাম হচ্ছে কোষ প্রাচীর। কি দেয়ালটা কি আছে না, এটার ভিতর দিকে আবার একটা সাদা কালার করে দেয়াল দেখা যাচ্ছে। এটা দেয়াল না, ওটা হচ্ছে পাতলা মেমব্রেন, ওটা আমরা বলি সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। নাম শুনছো কিনা কোষ ঝিল্লি? দেখো জিল্লি মানে কি দেয়াল বোঝায় না জালের মতো? জাল, জাল কি মোটা হয় না পাতলা হয়? কোষ ঝিল্লি পাতলা। আর কোষ প্রাচীর, প্রাচীর শব্দের থেকে দেয়াল, তাহলে দেয়াল কি মোটা হবে। কথা বুঝতে পারতেছো? তো আমাদের প্রাণীর যে কোষ, প্রাণী কোষের মধ্যে এই কোষ ঝিল্লিটা থাকে, কিন্তু বাইরের এই কোষ প্রাচীরটা থাকে। কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীরও থাকে, কোষ ঝিল্লি থাকে। আমার কথা বুঝতে পারতেছো? আচ্ছা, নেক্সট আসো এক্সাম্পল কি তাইলে। এখন আমার এক্সাম্পল জানা লাগবে না? ওটার এক্সাম্পল কি দেখছিলাম? কি রাজ্য? মনের রাজ্য। কারা ছিল? ব্যাকটেরিয়া। তাহলে এটার এক্সাম্পল কি? দাগ দাও, শৈবাল, ছত্রাক। ওই যে আমরা ফানজাই নাম শুনছিলাম না, ফানজাই কিন্তু ছত্রাকের মধ্যে আছে। দেখ এরপর গুলো তুমি আসিনো না, রাইভাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। জীবনে প্রথম শুনছো হয়তো অনেকে শুনে ফেলছো। চিনে এগুলা রে না। আচ্ছা, এবার আসি। তোমরা সবাই আমার বলো তো মশ নাম শুনছো কিনা? পান নাম শুনছো কিনা? মশ কোনটা? ওই দেখবা বৃষ্টি হইলে অনেক সময় ওই যে পুরাতন বাড়িগুলো থাকে না, ছাদের মধ্যে বালু পড়ে থাকে, ওটার উপরে দেখবা কার্পেটের মতো সবুজ কালারের কিছু একদম চ্যাপ্টা হয়ে লাগে থাকে। বা এই যেখানে পুরাতন যে দেয়ালগুলো, এগুলোর মধ্যে দেখবা শ্যাওলা না, শ্যাওলাটা বুঝো পানির মধ্যে থাকে শ্যাওলা, যেগুলো ওই যে শৈবাল সবুজ হয়ে থাকে, ওইটা শ্যাওলা, ওইটা আরেক জিনিস। বাট দেখবা এই যে পুরাতন দেয়ালের মধ্যে কার্পেটের মতো বিছে থাকে, ওই যে মানুষ বাসা বাড়িতে ঢুকার সময় বা অফিস আদালতে ঢুকার সময় কার্পেটের মতো কৃত্রিম কার্পেট থাকে না, ওইরকম কার্পেটের মতো দেখবা হাত দিয়ে বা কাঁচি দিয়ে টান দিলে উঠে হিসাব করে, ওইগুলারে বলে মশ। কি বলে? মশ। তোমার বই ছবি আছে, তুমি এত কথা বলতেছি কেন? হ্যাঁ, তোমাদের অধ্যায় আছে একটা পুরো পঞ্চম অধ্যায়। মশ না না, কিছু 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 মশ খাওয়া যায়। তো ফান খাওয়া যায়, ফান। ফান আসতেছে, ফানে আসতেছে, আমি ছবি দেখাই আগে। তো মশ কোনটা বুঝতে পারতেছো? মশ কোনটা? আচ্ছা, ছবি দেখালে আরো আগে ক্লিয়ার হয়ে যাবে। ষষ্ঠ অধ্যায় তোমাদের বইয়ের, ষষ্ঠ অধ্যায়। সবাই পেজ খুলে দেখে আসো। সবাই হলো 224 নাম্বার পিস, নতুন বইয়ের 224 নাম্বার পিস। দেখো লেখাই আছে যে অধ্যায়টার নামে দেখো স্যার, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। নাম কি? ব্রায়োফাইটা এবং, হ্যাঁ, এই ব্রায়োফাইটার বাংলা নাম হচ্ছে মশ। ব্রায়োফাইটার বাংলা নাম কি স্যার? মশ। এই যে লেখা আছে, নিচে লেখা আছে দেখো, ব্রায়োফাইটা বা কি উদ্ভিদ? মশবর্গীয় উদ্ভিদ। পাইছো আমার কথা? এবার তাহলে কয়েকটা গাছের ছবি দেখি। কি গাছ?
কালার প্লেট আছে একটা, দেখো দুইটা পেজ উল্টাইলে দেখবে একটা কালার প্লেট, দেখছো এই যে এখানে কালার প্লেট বা কালার পেজ। এই কালার পেজের মধ্যে দেখো রিক্সিয়া নামে একটা কাজ, দেখছো স্যার? এই তুমি কত নম্বর পেজ করতেছো? বলছি 228, 228 শুনছো? আচ্ছা, এই যে এই কালার প্লেটের মধ্যে দেখো স্যার রিক্সিয়া নামে একটা গাছ, দেখছো স্যার? তাহলে এই গাছটা দেখো তো, এটা কি বোঝা যায় কোনটা পাতা কোনটা ফুল কোনটা ফল? এমন কিছু দেখা যায় না চ্যাপ্টা হয়ে রয়েছে মাটিতে লাগিয়া? এই যে এইগুলারে বলে মশ গাছ। কি গাছ? এরপরে এই পেজের মধ্যে আরেকটা কথা আছে, টেরিডোফাইটা, দেখছো স্যার? টেরিডোফাইটা বাংলা নাম কি দেখো তো? ফার্ন বর্গীয়। কি বর্গীয়? এটা আমি লিখছিলাম কিনা ফার্ন? ফার্ন সহজ উদাহরণ, ঢেকি শাক নাম শুনছো কিনা স্যার? এবং বাচ্চা বলা আমাদের ঢেকি শাক দিয়ে খালি ইলিশ মাছ করে, তাই না? তো এই যে ঢেকি শাক, এই যে ঢেকি শাক আছে, তা তো দেখছোই তোমরা, ঢেকি শাক খাওয়া যায় কিন্তু, তাই না? হুম, এক একবার একবার খাইছিলাম, আমি কোনোদিন খাই নাই, খেলছিলাম এগুলো দিয়ে। তাহলে মশ ফান চিনছো তো? ব্রাইফাইটা টেরিডোফাইটা কষ্ট করে তাহলে ব্রাইফাইটার নিচে লিখে রাখো মশ, ওটা নিচে লিখে রাখো ফান, নাহলে তো পরে ভুলে যাবে। ওকে। আর আরেকটা জিনিস হচ্ছে, গত গতকালকে যে ক্লাসটা, এটা আগামীকাল রাত্রে 7:30 বাজে হচ্ছে আপলোড দেওয়া হবে ইউটিউব চ্যানেল। মানে তোমরা যে ক্লাস, তোমাদের তো করা লাগবে না, করে ফেলছো। তো তোমরা যে ক্লাসগুলো করবে এগুলো ইউটিউবে কিন্তু অটোমেটিক আপলোড হবে। আর আরেকটা হচ্ছে, তোমরা ক্লাস যে কেন মিস দাও, এটা আপলোড হবে শনিবারে। আজকে যেটা করতেছো এটা শনিবারে আপলোড হবে। আচ্ছা, পরে আসো জিমনিস্টম। কি স্টম? আরেকটা নাম কি আছে? এনজিস্টম। পরবর্তী অধ্যায়ের নামে হচ্ছে জিমনিস্টম এবং এনজিস্টম। খুললেই পাবা পরবর্তী অধ্যায়। তারপরে সপ্তম অধ্যায়, কত নাম্বার পেজ খুলবা? আমি যত নাম্বার বলতো তত নাম্বার খোলো। সপ্তম অধ্যায় 237 নাম্বার পেজ। দেখো লেখা আছে অধ্যায়ের নাম নগ্ন বীজি ও আবৃত বীজ উদ্ভিদ। পাইছো? 237 নাম্বার পেজ, সরি, হ্যাঁ 237। নতুন বইতেই যেন খুলতে দেরি হয়। হ্যাঁ, আরে এত দূরে না, 237 বলছি। দেখো নগ্ন বীজের আবৃত বীজ উদ্ভিদের ইংরেজি নামটা দেখো কি লেখা আছে, ইংরেজি নাম জিমনিস্টম। কথা বুঝতে পারছো? তাহলে এখন নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদ বুঝো কিনা? স্যার আমরা জানি ফলের ভিতর বীজ থাকে না, থাকে না? তো কিছু ফলের ক্ষেত্রে দেখবা বীজ হচ্ছে বাইরে থেকে দেখা যায়, আবার কিছু বীজ বাইরে থেকে। তোমরা যে আম খাও, আম খাওয়া ছাড়া কি বীজ দেখা যায় জীবনে? না। তাহলে আমের বীজ লুকানো না দেখানো? তখন এটা বলে আবৃত বীজ উদ্ভিদ। কিন্তু আরেকটা আছে, এটা বীজ বাইরে থেকে দেখা যায়, ওটা ফলে হয় না। কিন্তু এরকম গাছ তুমি দেখোই নাই, এরকম গাছ তুমি দেখো না। এরকম গাছের একটা উদাহরণ আছে, সাইকাস নামক একটা গাছ আছে। কি গাছ? সাইকাস। দেখ তাল গাছের মতন সাইকাস, এই বইয়ের মধ্যে আছে। এই যে আমি তোমাকে সাইকাস গাছ দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে গাছটা। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে একটা সাইকাস আছে, এই যে তাল গাছের মতো। এবং চট্টগ্রামে তোমার বাড়িয়াডালা অঞ্চল, তোমাদের শেরপুরেও পাওয়া যায়। তো এইগুলার যে ফলগুলো হয় না, ফল হয় না, এগুলো খালি বীজ হয়। কি হয়? বীজ হয়। এই যে দেখতে কেমন জানো? আমি তোমাকে এটার একটা বীজ দেখাই। এই যে খেয়াল করো, এই যে এটা দেখছো না? তোমার কাছে কি মনে হবে এটা একটা ফল, কিন্তু আসলে ফল না, এটা একটা বীজ। কিন্তু ফল, তার পাশে ফল থাকার কথা, ফলটা নাই। এটা হচ্ছে নিটাম গাছ। এটা একটা কি উদ্ভিদ? নগ্ন বীজ। যাই হোক, আমার কথা হচ্ছে তুমি চিনছো কিনা আমার শব্দগুলা। বাট আমি যদি তোমাকে জাস্ট দাগায় দিয়ে চলে যেতে পারতাম না? আমার কথা হচ্ছে 5 মিনিট বেশি সময় লাগলে জিনিসটা তুমি বুঝো, নেক্সট তোমাকে আর ব্যাখ্যা করা লাগবে না। তাহলে এটা নিচে লেখা রাখো কি উদ্ভিদ? নগ্ন বীজি। আর ওইটা নিচে লেখা রাখো কি? আবৃত বীজ। ওকে, গেল। এবার আসো, প্রকৃতি কোষী জীব কারে কয়? আবার ওই যে ল্যাম্পমার্কার ডেফিনেশন আর কি, এটা তো অলরেডি আমরা জানি। যাদের প্রকৃত নিউক্লিয়াস থাকে তাদের আমরা কি বলি? প্রকৃতি কোষী জীব। আবার সেটার শ্বসন কি করবে? সবাত না অবাত? সবাত। এবার ওদের পুষ্টি কিভাবে ঘটে? ওদের পুষ্টি কি শোষণ করে করবে? হ্যাঁ, কিছু কিছু প্রাণী করে শোষণ। তো শোষণও করে, আত্তীকরণও করে, আবার সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ কারা করে বলো তো? উদ্ভিদ। আমরা কি করি? আমরা আয়ত্ত করি, খাবার খাই, তারপরে হজম হয়, তারপরে শোষণ করি, এটা বলে আত্তীকরণ। আর কি করে? শোষণ হয়, সবই করতে পারে। এবার আসো, এখন একটা জিনিস থাকতে পারে যে এই পৃথিবীর মধ্যে প্রথম প্রকৃতি কোষী জীবটা কে আবিষ্কার হয়েছে? না, আগে তো একটা জীব কেউ না কেউ আবিষ্কার করছে। তো প্রথম প্রকৃতি কোষী জীব কাকে তার ধারণা করা হয়? তো সেটা হচ্ছে প্রথম প্রকৃতি কোষী জীব, ডাক দাও। এবং এটা বহু কোষী জীব, মানে ওই জীবটার মধ্যে কোষ একটা না অনেকগুলা, অনেকগুলা। যেমন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কয় কোষী জীব জানো? ব্যাকটেরিয়াতে কেবল একটা কোষ থাকে। পুরোটা ব্যাকটেরিয়া একটা কোষ দেখতে, ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না। পুরোটা ব্যাকটেরিয়া কয়টা কোষ? একটা। তো প্রথম প্রকৃতি কোষী, এবং এটা এক কোষী না, বহু কোষী জীবের নাম হচ্ছে একটা লোহিত শৈবাল। কি শৈবাল? এবং নাম ডাক দাও বঙ্গীয় মরফা পিউবেসেন্স। এবং এই তোমরা বৈজ্ঞানিক নাম উচ্চারণ করতে যে তোমরা আটকা পড়ে যাও, তাই না? মজার বিষয়, এই বৈজ্ঞানিক নাম তোমার কোনোদিন স্যারে ভাইবা বোর্ডে জিজ্ঞাবে না, কোনোদিন তোমার হচ্ছে দাঁড় করা জিজ্ঞেস করাবে না। এগুলো কোথায় আসবে জানো? এমসিকিউতে। তো এমসিকিউতে তোমার বানান মুখস্থ করার দরকার আছে না? দেখে চিনতে পারলে হইল। কারণ এটা রিটেনে লেখা লাগবে না তো তোমার, না এটা জীবনে করবে না। তুমি ভাবছো বানান উল্টা পাল্টা করে দিবে না, এগুলো অ্যাসোসিয়েট করে।
এখানে এত এত পড়ার সময় আছে স্যারের, তুমি আমার কথা বুঝতে পারতেছো? 2 ক্লাসে কি পরিমাণ তথ্য তুমি দেখছো? মানে এসএসসি তে এরকম যদি লম্বা 2 ঘন্টা ক্লাস করতে, চ্যাপ্টার 2টা শেষ হয়ে যেত। আর এটা 2 মাস হয়ে চ্যাপ্টার শেষ হবে না, মনে রেখে দিও, মিলিয়ে নিয়ে তুমি। আর ভয় পাওয়ার দরকার নাই যে তাহলে সিলেবাস কবে শেষ হবে। তুমি আমার কথা বুঝতে পারছো তো? তোমার যে সিনিয়র ব্যাচ যেটা, ওরা মাত্র তো, ওদের এক্সাম এখনো শেষ হয় নাই। তোমাদের আশিক মাহমুদের এক্সাম শেষ হয়েছে না? ওদের আর 1.5টা চ্যাপ্টার বাকি আছে। কোচিং গেজে পড়ে কয় চ্যাপ্টার বাকি আছে? 1.5 চ্যাপ্টার, এটাই মাসে শেষ হয়ে যাবে। তাহলে অঙ্কন, অঙ্কন এটা, হ্যাঁ যাবে না পরীক্ষা মানে প্রতিদিন 4টা করে ক্লাস হয়। 4টা, হ্যাঁ পরীক্ষা প্রতি মাসে একবার পরীক্ষা হয়, মাস শেষ। আবার সাপ্তাহিক হবে না, তবে সাপ্তাহিক নেয় না, যেটা সত্য কথা, প্রতি মাসে পরীক্ষা হয়। তো যেটা বলতেছিলাম, কি জানি বলবো, তো ওদের আর 1.5 মাস পড়াইলে ওদের সিলেবাস, শর্ট সিলেবাস শেষ হবে। তাহলে ফার্স্ট ইয়ার যাইয়া সেকেন্ড ইয়ার কয় মাস নষ্ট হইলো? 1.5 মাস। 1.5 মাস আমি আমি এখন তোমরা যেমনি পড়াইতেছি ওদের থেকে এমনি লাইন বাই লাইন করে, বাট ওদেরটার জন্য আরো দেরি হয়। কেন বলতো? ওদেরকে আমি বোর্ডে পড়াইতেছি না কোচিং এর মধ্যে বই থেকে পড়াইতেছি। বই থেকে পড়ানো আর এখানে পড়ানো একটা ডিফারেন্স আছে না? এখানে তো আমি অনেক কিছু দেখাইতে পারতেছি, ওখানে এটা দেখানো যাবে, এই যে কোর্সের ছবিটা আমি দেখাইতে পারছি, এটা ওখানে দেখানো পসিবল হবে না। এখানে যে আমি দেখাইতে পারতেছি অনেক, এখানে বুঝাইতে পারতেছি আইকা টাইকা, বোর্ডের মধ্যে মানে হোয়াইট বোর্ডে কেটে পারা যায়। তোমাদের আরো তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু প্রথম দিকে আমি আবার বলছি, প্রথম দিকে স্পিড কেমন থাকবে? কম থাকবে। কথা বুঝতে পারতেছো? প্রথম অবশ্যই স্পিড কম থাকবে। আচ্ছা গেল। তো কি উচ্চারণটা কি? বঙ্গীয় মরফা পিউবিসেন্স। এবং এটা একটা লোহিত শৈবাল। কি শৈবাল? বলে এটার নাম কেন লোহিত শৈবাল হয়েছে? তোমাদের শৈবাল আর ছত্রাক নামে একটা অধ্যায় আছে, 5ম অধ্যায়, খুলে দেখে আসো। ওখানে শৈবালের 5টা গ্রুপ আছে। ওখানে এক ধরনের শৈবাল আছে, ওইটার নাম হচ্ছে লোহিত শৈবাল। স্যার আমি কি কালকে আসলে তোমার জিজ্ঞেস করবো যে লোহিত শৈবাল কারে কয়? তোমার কাছে মনে হয় এটা জিজ্ঞাবো লোহিত শৈবাল কারে কয়? জিজ্ঞাবো না, আমি কেমনে জিজ্ঞাবো? আমি কি তোমার লোহিত শৈবাল নিয়ে পিএইচডি করাইছি? তাইলে কিন্তু লোহিত শৈবাল আসছে, এটা সম্পর্কে তোমার জানা উচিত না? আমি তোমার লোহিত শৈবাল কেন দেখাইতেছি বলতো? শিখার জন্য না জানার জন্য? তোমার আমি মুখস্থ বিদ্যাস করার জন্য আমি এটা দেখাচ্ছি না, আমি জানার জন্য দেখাচ্ছি। তুমি একটা জিনিস কি এটা জানোই না, হুদাই মুখস্থ করবা? কথা বুঝো নাই? তোমার আমি জাস্ট দেখাই আসতেছি। তাহলে শৈবালের অধ্যায়টা হচ্ছে 5ম অধ্যায়, এই যে 194 নাম্বার পেজ, 195 নাম্বার পেজ। কোন অধ্যায়ের নাম? শৈবাল আর কি স্যার? ছত্রাক। পাইছো? 195 এর এক পেজ উল্টালে দেখো একটা বক্স দেওয়া আছে, শৈবালের বিভিন্ন শ্রেণী। দেখো নিচে, এই যে শৈবালের বিভিন্ন শ্রেণী, পাইছো? এর মধ্যে দেখো খেয়াল করে 5 নাম্বার শ্রেণীটার নাম রোডোফাইটা। পাইছো? রোডোফাইটা একদম নিচে, রোডোফাইটার নাম দেখো লেখা আছে লোহিত শৈবাল। এই যে এই যে এই যে নিচে, একদম নিচে, ওই যে ওখানে বক্সের নিচে লোহিত শৈবাল। পাইছো? মূল কথা, শৈবালের কয়েকটা শ্রেণী আছে, এর মধ্যে লোহিত শৈবাল একটা। কথা বুঝতে পারছো? আচ্ছা এবার আসো, এবং এটা কত বছর পূর্বে আবিষ্কার হয়েছে? দেখ দাও, 1200 মিলিয়ন। কত মিলিয়ন? ওই 1200 মিলিয়ন এটা আসবে না, বাট লোহিত শৈবালটা পাশে ক্রিস্টাল দিয়ে রাখো, আর জীবের নামের পাশে ক্রিস্টাল দিয়ে রাখো। বুঝছো? 1200 মিলিয়নটা আসবে না। এখন আসো, মিলিয়ন শব্দটা যেহেতু আসছে, তোমাকে একটু মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নিয়ে একটু খেলাধুলা করি নাকি? আসো, মিলিয়নের মান কত কইতে পারবো আপনার? মিলিয়ন মানে কত? 10 লক্ষ। বিলিয়ন নাম শুনছো? 100 কোটি। ট্রিলিয়ন নাম শুনছো? আচ্ছা আমি তোমার একটা সহজ জিনিস দেখাই, দেখো তোমরা পারো, যাক ভালো। মিলিয়ন এম, বিলিয়ন বি, ট্রিলিয়ন টি। মিলিয়ন মানে হচ্ছে 10⁶, বিলিয়ন মানে হচ্ছে 10⁹, আর ট্রিলিয়ন মানে হচ্ছে 10⁻12। 10⁶ মানে 10 কয়বার গুণ? 6 বার। তুমি কি জানো 10-এর 5 বার গুণ করলে কত হয়? 1 লক্ষ। 10-এর 7 বার গুণ করলে কত হয় জানো? 1 কোটি। 1 লক্ষ লগে 10 স্কয়ার গুণ করলে 100 হয়ে যায় না? বুঝতে পারতেছো আমার কথা? 10-এর 5 বার গুণ করলে কত হয়? আর 10-এর 7 বার গুণ করলে কত হয়? 1 কোটি। আর 10-এর 5 বার, আর এটা কত? 10-এর কয় বার? 6 বার। তো 10⁶ কিভাবে লেখা যায় না? 10⁵ গুণ 10। আমরা সবাই জানি না গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 10⁵ মানে কত লক্ষ ছিল? 1 লক্ষ। আর এখানে মান আরো কত আছে? 10। তো 10 আর 1 গুণ করলে কত লক্ষ হইলো? তার মানে 1 মিলিয়ন মানে কত লক্ষ? 10 লক্ষ। আমার কথা বুঝতে পারতেছো? একইভাবে সামনে আসবে এই নামগুলো, আসবে বিলিয়ন, আসবে ট্রিলিয়ন, আসবে। তখন তুমি এই কথাটা জাস্ট এটা মনে রাখো, দেখো 3 করে বাসছে, 10⁶, 10⁹, 10⁻। ঠিক আছে স্যার? সামনে আবার 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 যখন আসবে তখন আলোচনা করবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই জীবটার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? যে এর স্ত্রী গেমিটটা হচ্ছে বড়, আর দেখ দাও পুং গেমিটটা হচ্ছে ছোট। আর এমনিও আমরা সবাই জানি স্ত্রী গেমিট্রি কি কয়? ডিম্বাণু। আর পুং গেমিট্রি কি কয়? তোমরা সবাই জানো যে শুক্রাণু আকারে ছোট, ডিম্বাণু আকারে বড়। কিন্তু ডিম্বাণু আকারে বড় হলে বেডি কিন্তু আবার নড়াচড়া করতে পারে। ডিম্বাণু নড়াচড়া করতে পারে? আর কি প্লাজেলা আছে? নড়াচড়া কি করে? শুক্রাণু। মানে যত কষ্ট আমাদের করা লাগে, তাই তো? মানে নড়াচড়া কইরা নাচতে নাচতে ওদের কাছে যাওয়া লাগে। এবং রাজরানীর মতো বসে থাকে। ডিম্বাণু কিন্তু কয়টা থাকে?
একটা। আর শুক্রাণু যে ওরা নিষেক করতে যায়, কয়টা শুক্রাণু থাকে জানো? 1,00,000-র উপরে, সরি 1,00,00,000-র উপরে, 1,10,00,000 না 20,00,000, প্রতিবার বীর্য স্খলনে 1,20,00,000-র মতো তোমার শুক্রাণু নিষিক্ত। এটার মধ্যে কয়জন যাইয়া ডিম্বাণু সাথে নিষেক করে? একজন। বাকি সবগুলো মারা যায়। কি পরিমাণ কষ্ট সহ্য করা লাগে! এমনি এমনি দুনিয়াতে আসছি আমরা, আর তোমরা খালি মানে কিছু একটু হইলে হতাশ হয়ে যাও। কিসের এত হতাশা? ওই শুক্রাণুর মানে আদিকালে জিততে হিসাব আছে, যেখানে জন্ম যেখানে জয়, এখানে পরাজয়ের কিসের ভয়? কথা বুঝো নাই? তাইলে আমাদের স্ত্রীগেমিট মানে ডিম্বাণু আকারে বড়, আর পুংগেমিট আকারে ছোট। এবং আমরা জানি শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে যে জনন ঘটে ওটা কিন্তু যৌন জনন বলে। কি বলে? তাহলে ওদের কি জনন করবে? যৌন জনন, ন যৌন জনন? যৌন। যৌন জনন শব্দটা থাকবে। গেল এগুলা। এখন স্যার এই যে এত কষ্ট করে আমরা আদিকোষ প্রকৃতি কোষ নিয়ে বসছি, আরেকটা রিটেনের পড়া পাই গেছে। এটা হচ্ছে আদিকোষ আর প্রকৃতি কোষের মধ্যে পার্থক্য। পড়াটার নাম কি? আদিকোষ প্রকৃতি কোষ। আর মজার বিষয়, আমরা যেহেতু যে কোনো জিনিসের বৈশিষ্ট্য পড়ছি মানে পার্থক্য এমনি পড়া হয়ে গেছে। তাহলে আদিকোষ প্রকৃতি কোষের বৈশিষ্ট্য পড়ছি না, তখন পার্থক্য তাহলে পারবো না? পারবো না, পারবো। কিন্তু কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমাদের ওখানে ছিল না, ওই পয়েন্টগুলো আমরা খুঁজে বাইর করা লাগবে। দেখো স্যার, নিউক্লিয়াস এটা ছিল না? ছিল না? ডিএনএ ছিল, আবরণী বেষ্টিত অঙ্গাণু ছিল। এখন স্যার আবরণী বেষ্টিত অঙ্গাণুর ক্ষেত্রে যেটা হয় যে আদি কোষে কোনো অঙ্গাণু থাকে না, বলছিলাম কিনা? কিন্তু একটা জিনিস থাকে, কোনটা থাকে জানো? কত আসছিল? 70 আছে। কিন্তু মজার বিষয়, রাইবোজোমের কিন্তু কোনো আবরণ থাকে না। রাইবোজোমের কি থাকে না? মানে রাইবোজোম কিন্তু অঙ্গাণু, কিন্তু এটার কিন্তু কি নেই, কোনো আবরণ নেই। তার মানে ঠিকই এটা মিলছে যে ওদের আবরণী বেষ্টিত অঙ্গাণু নাই, রাইবোজোম আছে কিন্তু রাইবোজোম তার আবরণই না। আচ্ছা দেন আসো, ওদের রাইবোজোম 70, এটা 80টা জানি, কিন্তু আমরা যেগুলা পাই নাই, 5 নাম্বার পয়েন্টটা পাই নাই, পাইছো? 6 নাম্বার পয়েন্টটা পাই নাই, পাইছো? 7 পাই নাই, 8 পাই নাই, 11 পাই নাই। দেখো এই পয়েন্টগুলো কি ছিল না? ছিল না? ছিল না। তাহলে এগুলো আমার আলোচনা করা লাগবে। আচ্ছা এবার একটা একটা তার দুইটা সৃজনশীল প্রশ্ন পাই গেছে। 1 আদি কোষের বৈশিষ্ট্য লেখো, 2 প্রকৃতি কোষের বৈশিষ্ট্য, 3 আদি কোষ এবং প্রকৃতি কোষের মধ্যে পার্থক্য, এবং এইটাই আসে পরীক্ষা। না এটা আসবে তো হচ্ছে ছোট ক অথবা বড়। আর ক খর জন্য ওই যে তোমাদের দাগাই দিছি, বলছি স্টার দাও, কাকে বলে ব্র্যাকেট দাও, ওইগুলো ক খতে। কোষ কি ওইটা আসবে, আদি কোষ কি ওইটা আসবে। কথা বুঝতে পারতেছো? ওইগুলো। আচ্ছা, তো সৃজনশীল দেখাবো, ওই সমস্যা নেই। তো একবারে 2টা ক্লাস, তো ওই 2 ক্লাস থেকে তো আর খুঁজে খুঁজে বাইর করে দেখানো যাবে না। কয়েকটা ক্লাস হইলে তারপরে অনেক পড়া হয়ে যাবে, তখন আমি দেখাইতে পারবো। আচ্ছা, তো সাইটো স্কেলিটন সবাই জানো, স্কেলিটন শব্দের অর্থ কি জানো? কঙ্কাল। এই তো স্কেলিটন শব্দ অর্থ কি? আর তোমরা কি জানো সাইটো শব্দের অর্থ কি? হ্যাঁ, সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ। সাইটো শব্দের অর্থ সেল বা কোষ। আর স্কেলিটন, স্কেলিটন অর্থ হচ্ছে কঙ্কাল। তার মানে হচ্ছে কোষ কঙ্কাল। কি কঙ্কাল? এখন তুমি বলো আমাদের কি কঙ্কাল আছে না নাই? কঙ্কাল আছে। কঙ্কাল আছে দেখে তো আমি এখানে দাঁড়ায় রইতে পারছি। আর যদি কঙ্কাল না থাকতো কি হইতো? ওই যে মোটু পাতলু কার্টুন দেখছো না, গাড়ি গেলে বা ওই যে টম এন্ড জেরি গাড়ি গেলে এটা একদম পুরো চ্যাপ্ট হয়ে যায়। তো আমাদের কঙ্কাল না থাকলে এখন আমরা চ্যাপ্ট হয়ে থাকতাম। তুমি ফ্লোরের মধ্যে বসে থাকতাম, আমি ফ্লোরে বসতাম। এবং তুমি ছাদের উপর তাকাইতে, আমি নিচে নিচে লিখে পড়াইতাম। এমন হইতো, তাই তো? কিন্তু আমাদের কঙ্কাল আছে দেখে তো আমরা দাঁড়ায় আছি। এখন প্রশ্ন, উদ্ভিদের কঙ্কাল থাকে? উদ্ভিদের কঙ্কাল থাকে? উদ্ভিদের কঙ্কাল, উদ্ভিদ কোষের কঙ্কাল থাকে না। উদ্ভিদের, তুমি বলতো উদ্ভিদের কঙ্কাল নাই, তাহলে উদ্ভিদ, উদ্ভিদ তো দেখা যায় অনেক বড়। উদ্ভিদ কোষ কি বড় না ছোট? ওই উদ্ভিদ কোষ, কোষ তো খালি চোখে দেখা যায় না। তুমি বলছো উদ্ভিদের কঙ্কাল নাই, তাহলে উদ্ভিদ কোষের কঙ্কাল থাকবে? থাকবে? আচ্ছা, উদ্ভিদ কোষের কঙ্কাল। তুমি বলো আমাদের যে কঙ্কাল, যদি কঙ্কাল ধরো এই যে ছোট বাচ্চা পোলা মান থাকবে, এরকম জানলা পাইলে কি করে জানো? মানে খাট খাট থাকে না জানলার পাশে, দেখবে কি করে, এই যে হাত হাত দুইটা দিয়ে বাইয়া বাইয়া একদম উপরে উঠা যায়। আবার খাটের মধ্যে মাথা নিচে দিয়ে পা দুটো উপর দিকে দিয়ে বসে থাকে, তাই না? যদি কঙ্কাল না থাকতো তাহলে কি হইতো জানো? তো ওই মাথা যখন নিচে, পা যখন উপরে দেয়, তখন হয়ে যেত কি, ওই হৃৎপিণ্ড চলে যায় মাথায়, মাথা চলে যেত হৃৎপিণ্ড, হয়ে যেত না এরকম। এখন তুমি চিন্তা করো, ধরো এটা হচ্ছে একটা কোষ, এই কোষের নিউক্লিয়াসটা ধরো এখানে আছে, এটা কি নিউক্লিয়াস। তারপরে ধরো এই হচ্ছে আমাদের রাইবোজোমটা ধরো এখানে আছে। তারপরে ধরো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো ধরো, গোলকি বডি গুলো ধরো এখানে আছে, ওকে গোলকি বডি। তারপর ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো ধরো এখানে আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তা এখন ওই বাচ্চা পোলাটা যেগুলো দুষ্টামি করে বেশি, মাথা নিচে দেয় পা উপরে দেয়, তাহলে ওর কোষটা কেমনে থাকবে না? কোষ উল্টে যাবে, উল্টে যাবে না? তোর কোষ উল্টে গেলে কি হবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম চলে যাবে নিচে, নিউক্লিয়াস চলে যাবে উপরে, উপরেটা নিচে, নিচেরটা উপরে, এরকম হয়ে যাওয়ার কথা না? ওই যে তোমরা ম্যাজিক বল দিয়ে খেলাধুলা করছো না, ম্যাজিক বল পানির মধ্যে দিলে অনেক বড় হয়ে যেত, ছোট ছোট বলগুলা। এগুলা দেখবা যে বোতলে নিয়ে, বোতল উড়লে কি হয়, নিচের গুলো উপরে চলে যায়, উপরে গুলো নিচে চলে যায়। এই বাচ্চাটার কোষের ভিতরে যে অঙ্গাণু গুলো আছে, যদি এমনি উল্টে যায় তাহলে এগুলো উল্টে যাওয়ার কথা না? স্যার এগুলো উল্টায় না, যেখানেরটা এখানেই থাকে। ঠিক নিউক্লিয়াস যেখানে আছে, তুমি একবার তিরিং বিরিং স্প্রিং করে যতই নাচানাচি করো না কেন, নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াস থাকবে। এরকম না আমি নড়বো না, এন্ডোপ্লাজম আমি নিচে আছে, নিচে থাকবো, আমি নড়বো না। মানে এইগুলা যেহেতু নড়াচড়া করতেছে না, তার মানে শিউলি বলা যায় এটার ভিতরে কোনো না কোনো কঙ্কাল আছে।
এই কোষের ভিতরে যে কঙ্কাল থাকে, যে কঙ্কালগুলো কোষের অঙ্গাণুগুলো নড়াচড়া করতে দেয় না, যেখানে একটা এখানে রাখে, ওই কঙ্কালটাকে কি বলে? কোষীয় কঙ্কাল। কি কঙ্কাল? কিন্তু মজার বিষয়, কোষীয় কঙ্কাল খালি আমাদের কোষের ভিতরে থাকে, মানে প্রকৃত কোষে থাকে, আদি কোষে কোষীয় কঙ্কাল থাকে না। তাহলে কোষীয় কঙ্কাল কাদের থাকে? প্রকৃত কোষে। আদি কোষে কোনো কোষীয় কঙ্কাল থাকে না। তাহলে দাগ দাও যে সাইটোস্কেলেটন ওদের থাকে না, বাট আদি কোষ প্রকৃত কোষে থাকে। তারপরে আসো পরবর্তী পয়েন্ট, আরএনএ পলিমারেজ। কি পলিমারেজ? তো ওদের আরএনএ পলিমারেজ হচ্ছে এক প্রকার, কিন্তু আমাদের তিন প্রকার। কয় প্রকার? কারণ আরএনএ পলিমারেজ কি এটা বোঝা লাগবে না? আমি বলছি তোমার, আমি কিচ্ছু, তুমি আমার কিছু দিগানো লাগবে না, আমি তোমার বইলা দেবো কোনটা কি। তুমি একটা দিগানো লাগবে যে স্যার আমার আরএনএ পলিমারেজ কারে কোন। দেখো নামের শেষে কখন যে এস থাকে, কি থাকে বললাম? এস। নামের শেষে এস থাকলে ওইটাতেই এনজাইম বোঝায়। কি বোঝায়? কোনো কিছু নামের শেষে এস আছে মানে কি বোঝাবে বললাম? দেখো আরএনএ পলিমারেজের নামের শেষে এস আছে কিনা দেখো তো। পলিমারেজ উচ্চারণ করলে বোঝায় কি? পলিমারেজ। আর নামের আগে যে আরএনএ পলিমারেজ আছে। তো আমরা গত ক্লাসে একটা জিনিস দেখছিলাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়, তাই না? বা ডিএনএ থেকে কি তৈরি করা যায়? আরএনএ তৈরি করা যায়। আরএনএ থেকে কি তৈরি করা যায়? প্রোটিন। কালকে এটা লিখছিলাম না স্যার? তো ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলছিলাম রেপ্লিকেশন। কি কেশন? ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়া বলছিলাম ট্রান্সক্রিপশন। কি ক্রিপশন? ট্রান্সক্রিপশন। আচ্ছা সংক্ষেপে লিখলাম। আর এটারে বলে ট্রান্সলেশন। কি লেশন? ট্রান্সলেশন। তো এই যে ডিএনএ থেকে যে আরএনএ তৈরি করে, এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জন্য একটা এনজাইম লাগে। কি লাগে? তোমরা এনজাইমের নাম শুনছো, খাদ্য হজম করতে এনজাইম লাগে। এই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। কি এনজাইম? কখন লাগে? কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। কিন্তু আদি কোষে ওই একটা এনজাইম একটা হইলে হয়, আর প্রকৃত দেশে কয়টা লাগে? তিনটা। এবং তিনটার নাম আছে, একটা নাম আরএনএ পলিমারেজ 1, একটার নাম 2, আর একটার নাম 3। আচ্ছা এটা তোমার এখন জানা দরকার নেই, সামনে আসবে, এগুলো আবার আসবে। আচ্ছা দেন আসো কিরণ, অপেরণ। তো ওদের অপেরণ থাকে, আমাদের অপেরণ থাকে না। আবার আরেকটা রাখবো, ওদের জিনের গঠনে ইন্ট্রন নাই, আমাদের ইন্ট্রন আছে। এখন বলে এগুলো আবার কি জিনিস, তাই না? এক একটা ব্যাখ্যা করতে ভালোই টাইম লাগে, বুঝছো? তো আসো, একজনের বলছে কি অপেরণ আছে, আর একজনের অপেরণ নাই। একজনের বলছে ইন্ট্রন আছে, আর একজনের ইন্ট্রন নাই, এরকম কথাবার্তাই তো বলছে। তো নর্মালি দেখো আমরা সবাই জানি আমরা কোষ দিয়ে তৈরি। কোষের ভিতরে আবার কি থাকে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবার কি দিয়ে তৈরি? নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ। ডিএনএ কি দিয়ে তৈরি? জিন। এরপরে আমরা জানি না, জানি না। এরপর কি তোমরা বলছো ইন্টারমিডিয়েট আরো পড়া লাগে। এই জিন আবার কয়েকটা জিনিস দিয়ে তৈরি হতে পারে। তো জিন গঠনের একক আছে। জিনও আবার কিছু না কিছু দিয়ে তৈরি। ওই যে বিজ্ঞানী বলছিল অ্যাটম বা পরমাণু, পরমাণু, তাই না? কোনো মৌলকে ভাঙতে ভাঙতে আর যখন ভাঙা যায় ওটা কি বলে? কিন্তু দিন শেষে কিন্তু ওইটার আবার ভাঙছে। তারপর কি পাইছে? প্রোটন পাইছে, ইলেকট্রন পাইছে, নিউট্রন, মানে যা আমরা কি ভাঙা যায় ওটার আবার ভাঙে পাইছে। তুমি কি জানো ইন্টারমিডিয়েট আইসা ওই প্রোটনরা আবার ভাঙছে, নিউট্রনরা আবার ভাঙছে, ওইটিরে ভাঙে যা পাইছে ওটা আবার ভাঙছে। মানে কি যে একটা অবস্থা, ভাঙ্গা ওরা ভাঙ্গা, মানে আবিষ্কারের কোনো শেষ নেই। একেভাবে আমরা জানি জিনে শেষ, ডিএনএ জিন দিয়ে তৈরি, কিন্তু জিনেরও আবার একক আছে। জিন যে বাংলা কয়েকটা জিনিস পাওয়া যায়, একটা জিনের 4টা অংশ থাকে। যাই হোক, এখন জিন দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে আদি কোষের জন্য। কি কোষের? আদি কোষের জিন গঠনের একক, জিন গঠনের। আরেকটা হচ্ছে প্রকৃত কোষের জিন গঠনের একক। কোন কোষের? প্রকৃত কোষের জিন গঠনের। আদি কোষের জিন গঠনের একক কাকে বলে জানো? আদি কোষের জিন গঠনের এককে বলে অপেরণ। প্রকৃতি কোষের জিন গঠনের এককে বলে সিস্টন। কিটন। তাহলে সিস্টন বললে কার জিন বুঝবো? প্রকৃত। আর অপেরণ বললে কার জিন বলবো? তাহলে বলো তো অপেরণ কার থাকে? আদি কোষে। প্রকৃতি কোষে কোনো অপেরণ থাকবে? ঠিক এই লেখাটাই তো লেখছে, এই যে দেখো, অপেরণ ওদের থাকে, আমাদের থাকে না। আমাদের তো সিস্টন থাকবে, আমাদের অপেরণ কোন থাকবে? কথা বুঝতে পারতেছ? এখন স্যার আমাদের ওদের অপেরণ, এটার আর কোনো গঠন নাই, অপেরণ অপেরণই শেষ। বুঝতে পারতেছ? কিন্তু আমাদের সিস্টনের আবার দুইটা অংশ। সিস্টনের কয়টা অংশ? খেয়াল করো, আমাদের সিস্টনের কয়টা অংশ বলতেছি স্যার? সিস্টন হচ্ছে জিন গঠনের একক, মানে সিস্টন দিয়ে জিন তৈরি হয়। কথা বুঝতে পারতেছ? একটু মনোযোগ দাও, শেষ করে দিতেছি। এই যে সিস্টন শব্দটা আছে না, সিস্টন, তো এই সিস্টনের, আমাদের সিস্টনের আবার দুইটা অংশ আছে। কয়টা অংশ? ধর আমি এখানে লিখতেছি, তো দেখো ফ্যামিলি মেম্বার থাকে না আমাদের। দেখো কিছু ফ্যামিলি মেম্বার কাজ করতে পারে, আবার কিছু ফ্যামিলি মেম্বার কাজ করতে পারে না, থাকে না? মানে ইনকাম করে কিছু ফ্যামিলি মেম্বার, আবার কিছু ফ্যামিলি মেম্বার কি করে না, ইনকাম করে না। আমরা বলছিলাম জিনে আমার দেহের সকল বৈশিষ্ট্য কি করে। তো আমাদের যে সিস্টন আছে, এই সিস্টন মানে তো জিন, জিন গঠনের একক। তো এই সিস্টনের দুইটা অংশ আছে, একটারে আমরা বলি একজন, কি বলি? আরেকটা অংশ আমরা বলি ইন্ট্রন। কি? এটার নাম আবার একজন, এটার নাম আবার ইন্ট্রন। একজন ইন্ট্রন, একজন ইন্ট্রন, এমনি চলতেই থাকে। আমাদের জিনে দুইটা অংশ থাকে, এর মধ্যে একজন যেটা, এইটা হচ্ছে কাজ করতে পারে। কি করতে পারে? আর ইন্ট্রন যেটা, ইন্ট্রন, এটা কাজ করে না, কাজ করে না, মানে বৈশিষ্ট্য প্রকাশ করে না।
আমাদের জিন গঠনের একক কি? সিস্টন। এই সিস্টনের আবার কয়টা অংশ? দুইটা। একটা অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে আর একটা করে না। যেটা করে এটাকে কি বলি? না না, ওইগুলো না, ওইগুলো মানে আমাদের আমাদের দেহের মধ্যে কিন্তু জিনের অভাব নাই, কিন্তু ওই জিনের তুলনায় এত এত বৈশিষ্ট্য আমাদের দেহে নাই। কেন নাই? কারণ আমাদের জিনের সব অংশ কাজ করতে পারে না। ফ্যামিলি মেম্বার যেমন যতজন আছে, তুমি এমন এখন ইনকাম করতে পারো না। একইভাবে আমাদের যে জিন আছে, জিনের একটা অংশ কাজ করতে পারে আর একটা অংশ পারে। যেটা কাজ করতে পারে ওটা আমরা বলি একজন, আর যেটা পারে না এটা আমরা বলি ইন্ট্রন। কিন্তু আদি কোষের ক্ষেত্রে এরকম একজন ইন্ট্রন বলতে কিছু নাই, কিন্তু প্রকৃতি কোষে একজন ইন্ট্রন আছে। এই জন্য দেখো জিনের গঠনে ইন্ট্রন নাই, কিন্তু আমাদেরটার মধ্যে ইন্ট্রন আছে। এক লাস্ট একদম শেষ, 30 সেকেন্ডে শেষ হয়ে যাবে। ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে মনে আছে প্রোটিন তৈরির প্রক্রিয়া? মনে আছে, একটু আগে দেখাইছিলাম না? আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন, এটা কি লেশন বলছিলাম? তো বলো তো, ট্রান্সলেশন আগে হয় না আগে রেপ্লিকেশন হয়? রেপ্লিকেশন হওয়ার পরে কি হবে? ট্রান্সক্রিপশন হওয়ার পরে। তাহলে একটা সিরিয়াল আছে না? কিন্তু আদি কোষ কি করে জানো? এই ট্রান্সক্রিপশনের পরে তারা হুড়া হুড়া প্রোটিন তৈরি করা শুরু করে। মানে ও কোনো, তুমি একটা কাজ করছো, কাজ করার পর কি বিশ্রাম নাও? যেমন এসএসসির পর পরে তোমাদের একটা গ্যাপ দিছে না বিশ্রাম নেওয়ার জন্য, এসএসসি শুরু করার জন্য, নাকি হুটহাট শুরু করে দিছে? আজকে এসএসসি পরীক্ষা দিছো, কালকে থেকে এসএসসি শুরু, এমন হয়েছে না একটা গ্যাপ দিছে? তো আদি কোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন শেষ কইরা এক ফোটো অপেক্ষা করে না, সাথে সাথে কি শুরু করে দেয়? মানে প্রোটিন তৈরি শুরু করে দেয়। কিন্তু আমরাই কাজ করি না, আমরা উন্নত মানুষ, আমরা আমরা প্রকৃতি কোষ না, আমরা একটু ধীরে সুস্থে কাজ করি। আমরা কি করি? ট্রান্সক্রিপশনের পরে একটু বিলম্ব করি, ট্রান্সক্রিপশন পরে ট্রান্সলেশন শুরু করি না, একটু দেরিতে শুরু করি। বাট ওরা কি করে? ট্রান্সক্রিপশন শেষ হইতে দেরি না, সাথে সাথে কি শুরু করে দেয়? ট্রান্সলেশন। আমার কথা কি বুঝতে পারতেছো? তো স্যার ব্যাখ্যা করলে এমনি একটু ব্যাখ্যা করতে হয়, একটু টাইম লাগে, বেশি কিছু করার নেই, এমনি আমাদেরকে আগাইতে হবে। দেন আমি বলছি বিশ্বাস রাখো আমার উপরে, 1.5 থেকে 2 মাস যখন যাবে, তারপর দেখবো হঠাৎ করে তোমার স্পিড বেড়ে গেছে। কারণ